নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও চলে এলাম একটি অসাধারণ গল্প নিয়ে। আমার আজকের গল্প সোয়াশের গম, কলমে প্রেমচন্দ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনতে থাকুন। হারান এক সহজ সরল গরিব চাষি। সে খুব পরিশ্রমী এবং সৎ। সে কখনো কোনো কাজে ফাঁকি দেয় না। ভগবানে তার খুব বিশ্বাস। কখনো কাউকে সে এক পয়সাও ঠকায়নি। তার একটাই ভয়, যদি কাউকে সে ঠকায় তাহলে ভগবানের কাছে কি জবাব দেবে। একদিন হারানের বাড়িতে এক সাধু বাবা এলো। সে তো খুব খুশি। তার মনে হলো যেন ভাগ্যই খুলে গেছে। সাধু বাবার বেশে যেন ভগবানই তার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। হারান তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করলো, দাওয়াই মাদুর পেতে বাবাকে বসালো, নিজে বাবার পায়ের কাছে বসলো। সাধু বাবা আসাতে হারান খুব খুশি। মনে মনে সে একটা কথাই ভাবছিল, সে মহারাজকে কি খাওয়াবে। বাড়ির সকলের তো জবের রুটি ছাড়া আর কিছুই জোটে না, তা সাধু বাবাকে কি করে দেবে। আবার খেতে না দিলেও যে পাপ হবে। এখন সে কোথা থেকে গম জোগাড় করে। বড়লোকদের কাছে গরিব হারানের যাতায়াত ছিল না, আর পাড়ার সকলের হাল তারই মতো, পেট ভরে খাওয়াই জোটে না। এই সব ভাবতে ভাবতে হঠাৎ তার ঠাকুর মশাইয়ের কথা মনে পড়ল। ছেলেকে সেখানে তাড়াতাড়ি পাঠালো সোয়াশের গম আনার জন্য। ছেলে গম নিয়ে এলো। হারানের বউ ভালো করে সেই গম পিষে রুটি বানালো। সাধু মহারাজ সেই রুটি খেয়ে খুব খুশি হলেন। হারানকে তিনি আশীর্বাদ করে চলে গেলেন। হারান তো আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে গেল। এদিকে ঠাকুর মশাইয়ের জমিতেই হারান কাজ করত। বছরে দুবার তাকে ফসলের ভাগ দিতে হতো। ঠাকুর মশাইও কড়াই গণ্ডায় হিসাব করে হারানের কাছ থেকে তার পাওনা আদায় করে নিত। তবুও হারান খুশি মনেই ফসলের ভাগ দিত। সে ভাবত পূজারী ঠাকুর মশাইয়ের কাজ করা আর ভগবানের সেবা করা একই ব্যাপার। চৈত্র মাসে গম কাটা হলো। হারানের সেই সোয়াশের গম ফেরত দিতে লজ্জা হলো। ঠাকুর মশাইয়ের মতো ধনীমানী লোককে সেই এইটুকু গম ফেরত দেয় কি করে। তবু ধার তো শোধ করতেই হবে, না হলে পাপ হবে। তাই সে 1 ভাগ ফসল না নিয়ে 1.5 ভাগ ফসল জমা দিল। ভাবলো সুদও দেওয়া হয়ে গেল। তবে সে এই ধার শোধের কথা ঠাকুর মশাইকে আর জানায়নি। ভেবেছে উনি জ্ঞানী মানুষ, বুঝতেই পারবেন। সহজ সরল হারান এইভাবে ধার শোধ করে দিলেও ঠাকুর মশাইয়ের মনে অন্য মতলব ছিল। সে হারানকে এই গমের বদলে নিজের ফাঁদে জড়াতে চেয়েছিল। তাই 7 বছর ধরে হারানকে ধার শোধ করার ব্যাপারে কিছুই বলল না। 7 বছর কেটে গেল। ঠাকুর মশাই এর মধ্যেই মহাজন হয়ে গেছে। চড়া সুদে সে গরিবদের ধার দিত। এখন সে আর পুঁথিপত্র হাতে না নিয়ে মহাজনের মতো হিসাবের খাতা সঙ্গে নিয়ে চলত। দেখতে দেখতে তার পাকা বাড়ি হলো। এদিকে হারানের তো এখন খুবই খারাপ সময়। এতদিন হারান চাষি ছিল, এখন মজুর হয়ে গেছে। তারও পর হেসেল আলাদা হয়েছে। এতদিন হারান ও হরি 2 ভাই মিলেমিশে থাকত। আলাদা হয়ে হারান মহা ঝামেলায় পড়েছে। এখন হারানের আধপেটা খাওয়া জুটছে। জমিতেও টান পড়েছে। 2 ভাইয়ের মোট 5 বিঘে জমি ছিল, এখন হারানের ভাগ্যে জুটেছে 2.5 বিঘে জমি। আবার বলদও ভাগাভাগি হয়েছে।
আগের এক জোড়া বলদের জায়গায় হারানের ভাগে এখন একটা মাত্র বলদ। একটা বলদে তো আর চাষ হয় না, তাই হারানের এখন শুধু নামেই জমি রইল, অথচ পেট তো সামলাতেই হবে। হারান মজুর খাটতে শুরু করলো। একদিন হারান মজুর খেটে ফিরছিল। রাস্তায় ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হলো। ঠাকুরমশাই হারানকে বললেন, কাল এসে নিজের ফসলের হিসাব নিকেশ করে নে, আমার যা পাওনা আমায় দিয়ে দিবি। হারান তো অবাক। সে বলল, ঠাকুরমশাই, আমার কাছে তো আপনার 1 ছটাকও আনাজ বা 1 পয়সাও ধার নেই, আমার হিসেব আবার কি? ঠাকুরমশাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ধমক দিয়ে বললেন, বাহ বাহ, তোর হিসাবে 1 ছটাক আনাজও ধার নেই? জানিস পুরো 5.5 মণ গম বাকি পড়েছে, সেটা তুই হজম করে দিতে চাস নাকি? হারান হাত জোর করে বলল, আপনার পয়সা কি করে হজম করব ঠাকুরমশাই? আমাকে কি ভগবানের কাছে মুখ দেখাতে হবে না? তবে মহারাজ, গম কি করে বাকি পড়ল? ঠাকুরমশাই বললেন, 7 বছর আগে তোর ছেলে 84 গম নিয়ে গেছিল কি না? আমি কি কোনো মিথ্যা কথা বলছি? হারান এই কথা শুনে অবাক হয়ে গেল। সে বলল, হ্যাঁ মহারাজ, তা নিয়েছিল বটে, তবে আমি তো 1 ভাগ ফসলের জায়গায় 1.5 ভাগ ফসল জমা করেছি। ভেবেছি আপনাকে সুদ আসল দুইই দিয়েছি। চালাক ঠাকুরমশাই সব বুঝেও হারানকে বললেন, দেখ ভাই, যা পাও না তা পাও নাই। তুই নিজের খুশিতে ফসলের বেশি ভাগ দিয়েছিস, সেটা তো বকশিস। আমি তো আর চাই নে, পাওনাটা তোকে মেটাতেই হবে। বেচারা হারান এখন কি করে, তবু বলল, আপনি গম দিলে সেটা হয় ধার, আর আমি সেই গম ফেরত দিলে সেটা হয় বকশিস। এটা কেমন বিচার হলো? ঠাকুরমশাই চালাকি করে বললেন, কোনো কিছু চেয়ে নিলে তা হয় ধার, আর যে নিজের খুশিতে কাউকে কিছু দেয় তাকে বলে বকশিস। হারান চুপ করে গেল। জিজ্ঞাসা করল, আমি তো 84 গম নিয়েছিলাম, আপনি এখন 5.5 মণ গম চাইছেন? এটা কেমন হিসেব ঠাকুরমশাই? ঠাকুরমশাই বললেন, হিসেব কেমন মানে? 7 বছরের সুদ কে দেবে? তুই যার কাছ থেকে পারিস হিসেব করিয়ে নে। 1 ছটাকও যদি কম হয় তাহলে আমি তোর সব ধার মাফ করে দেব। আমি ধার্মিক লোক, গরিব চাষির সঙ্গে কি চালাকি করতে পারি? হারান বুঝল ঠাকুরমশাইয়ের ফাঁদ থেকে তার আর বেরোবার উপায় নেই। সে হাত জোর করে বলল, আগে আমার চাষবাস ছিল, তখন যদি আপনি চাইতেন তাহলে যে করে হোক ধার শোধ করে দিতাম। ঠাকুরমশাই এসব কথায় ভারী রেগে গেলেন। অবাক হওয়ার ভান করে বললেন, এ তো যজ্ঞ করতে গিয়ে নিজের হাত পোড়ানোর মতো ব্যাপার হলো। আমি ভেবেছিলাম গরিব মানুষকে আর কি কষ্ট দেব, যখন সুবিধা হবে দিয়ে দেবে। এখন দেখছি তুই আর দেওয়ার নামই করিস না, এভাবে পরের পাওনা হজম করতে চাস? হারান কারো সাথে কোনোদিন ছল চাতুরি করেনি, কারো কোনোদিন 1 পয়সাও চুরি করেনি। ঠাকুরমশাইয়ের এরকম কথা শুনে সে কেঁদে ফেলল। ঠাকুরমশাই হারানের সরলতার সুযোগ নিলেন। তিনি রেগে বললেন, এখন তুই যা মন চাই কর, যেখান থেকে পারিস গম জোগাড় করে নিয়ে আয়। যদি আমায় ঠকাস তাহলে তোকে আমি ভগবানের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো। ভগবানকে কি করে ফাঁকি দিবি? যখন ভগবান হিসেবের খাতায় তোর নাম দেখবে তখন তোকে সোজা নরকে পাঠিয়ে দেবে। এটাই তোর উচিত শাস্তি। হারান এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল। ভগবানের সামনে তার শাস্তি হবে? ঠাকুরমশাইয়ের খাতায় নাম থাকলে ভগবান তাকে নরকেও ঠাঁই দেবে না। হারান বলল,
আমি আপনার সব পয়সা শোধ করে দেব। আগের জন্মে পাপ করেছিলাম, তাই তো আজ এই অবস্থা। পরের জন্মে আর এই পাপের বোঝা বইতে চাই না। ঠাকুর মশাই সরল হারানের বোকামি দেখে বললেন, তাহলে আমার পাওনা নিয়ে আয়। ধার শোধ হয়ে গেলেই তোর নাম খাতা থেকে কেটে দেব। ভগবান খুশি হয়ে তোকে স্বর্গে পাঠিয়ে দেবে। হারান বলল, ধারই যদি শোধ করতে পারতাম তাহলে আর চিন্তা কিসের? দুবেলা তো দূরের কথা, এক বেলায় নিজের খাওয়া জোটে না। এই কথা শুনেই ঠাকুরমশাই রেগে আগুন হয়ে বললেন, এই মাত্র তুই কথা দিয়ে ফিরিয়ে নিচ্ছিস? তোর এই খারাপ কাজের শাস্তি তুই পাবি। তবে ধারই যখন শোধ করলি না, তখন ভগবানের সামনে এর বিচার হবে। হারান ঠাকুরমশাইয়ের পায়ে পড়ে বলল, আমি কথা ফিরিয়ে নিচ্ছি না, আমাকে শুধু কিছু সময় দিন। এখন থেকে আমি রাতেও মজুরি খাটব। নিজে না খেতে পেলেও আমি আপনার সব ধার শোধ করে দেব। ঠাকুর মশাই বললেন, 7 বছর সময়টা কি কম? তোকে আমি আর একদিনও সময় দেব না। তোর কাছে কম নেই, তাহলে তোর বাড়ি জমি আমার নামে লিখে দে। হারান বেচারা আর কি করবে? বলল, আমাকে আপনার ধার শোধ করতে হবে। আপনি গমই নিন আর জমি বাড়ি লিখিয়ে নিন। যা হুকুম করবেন আমি তাই করব। ঠাকুর মশাই তো তাই চাইছিলেন। তিনি খুশি হয়ে বললেন, আমি না হয় তোকে বাজারের দাম থেকে একটু বেশি দামই দেব। জানিসই তো আমি নরম মনের মানুষ, গরিবদের কষ্ট দেখতেই পারি না। হারান বলল, দিতে যখন হবেই তখন আর কম বেশি কেন? কিছু কম দিলে আমার পাপও পুরো মিটবে না। নতুন হিসেবে গমের দাম 7 টাকা হলো, 3 টাকা সের হিসেবে সুদ। কিন্তু হারান সারা বছর টাকা দেয়নি, তাই তাকে 3.5 টাকা সের হিসাবে সুদ দিতে হবে। দলিল বানানোর 1 টাকা আর টিকিটের জন্য পয়সাও হারানকেই দিতে হবে। ধূর্ত ও বদমাস ঠাকুরমশাই হারানের সব কিছু নিয়ে নিলেন। সহজ সরল হারান ঠাকুরমশাইয়ের ছল চাতুরি কিছুই বুঝল না। হারান ভাবতে লাগলো, কিভাবে ঠাকুরমশাইয়ের খাতা থেকে নিজের নাম কাটানো যায়। এ জন্মের ধার এ জন্মে শোধ করতে হবে। সে ভুলেই গেল যে সে বেচারা চাষি, চাষির ধার সারা জীবনের, এমনকি সামনের জন্মেও এর হাত থেকে রেহাই নেই। হারান কিন্তু ধার শোধ করার জন্য কোমর বেঁধে কাজে লাগলো। ছেলে বউ সকলে তার সঙ্গে কাজ করতে শুরু করলো। দিন রাত কাজ করতে লাগলো। আগে তবু একবেলা রুটি খেত, এখন পয়সা বাঁচাবার জন্য তাও বন্ধ করে দিল। শুধু ছেলের জন্য 2-4টে রুটি করে দেয়। হারান কখনো মদ গাঁজা খেত না, কোনো বাজে খরচ করত না, শুধু 1 পয়সার তামাক খেত। এখন তাও ছেড়ে দিল। সে আগেও খুব কম জামা কাপড় পরত, এখন শুধু 8 হাতি ধুতি পরেই কাজ চালায়। শীতের সময় ঠান্ডায় শরীর যখন বরফের মতো জমে যায়, তখন কিছু সময়ের জন্য আগুনের সামনে গিয়ে গা গরম করে নেয়, তারপর আবার কাজ করে। গ্রামের লোক হারানকে এরকম খাটতে দেখে অবাক হয়ে যায়। তার বউ কাঁদতে কাঁদতে বলে, ধার শোধ করছো নাকি নিজের জীবন শেষ করছো? গায়ের বড়রা হারানকে বলল, হারান, এরকম ভাবে মরতে চাও নাকি? আস্তে আস্তে ধার শোধ করে দিও। ঠাকুরমশাই তোমার কি বা করবে? তবু হারান কারো কথা শোনে না, দিন রাত কাজ করে চলে। এইভাবে কয়েক মাস কেটে গেল। হারান রোগা হতে হতে শুকিয়ে গেল। তবু সে কষ্ট করে 7 টাকা জমালো। তার মন অনেকটা হালকা হলো। সে ভাবল, ঠাকুরমশাইকে এখন গমের দাম 7 টাকা দিয়ে আসবে, সুদের বাকি 15 টাকাও তাড়াতাড়ি দিয়ে আসবে। ঠাকুরমশাইকে বললে এখন তার নাম খাতা থেকে কেটে দেবে। টাকা নিয়ে হারান খুশি মনে ঠাকুরমশাইয়ের কাছে গেল। টাকার থলি তার পায়ের কাছে রেখে বলল,
এই নিন আপনার টাকা। এবার দয়া করে আপনার খাতা থেকে আমার নাম কেটে দিন। খাতায় লেখা নাম আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠাকুরমশাই এই কথা শুনে অবাক। হারান এত টাকা জোগাড় করলো কোথা থেকে? আর বুঝি হারানকে ফাঁদে ফেলা গেল না? তবু তাকে জিজ্ঞাসা করলো, কারো কাছ থেকে ধার নিয়েছিস? হারান বলল, না না, আপনার আশীর্বাদে আমি যেমন অনেক কাজও পেয়েছি, তেমনি খেটেছিও খুব। কাপা কাপা হাতে ঠাকুর মশাই টাকা গুনে দেখলো মোট 7 টাকা আছে। ধমক দিয়ে বললেন, এ তো মোটে 7 টাকা, সুদের টাকা কে দেবে? এমন ভাবে নাম কাটানোর কথা বলছিস যেন সব টাকা এনেছিস। দেখলেন তো, আমি আপনাকে ঠকাবো না। 2-3 মাসেই আমি বাকি টাকা শোধ করে দেব, শুধু আমার নামটা কেটে দিন। ঠাকুর মশাই বললেন, যখন আমার সব পাওনা মিটিয়ে দিবি তখনই নাম কাটবো, তার আগে নয়। খাতায় নাম থাকলেও টাকা দিস না, আর নাম কেটে দিলে তো টিকিটিও দেখা যাবে না। আমাকে কি এতই বোকা ভেবেছিস? এবার হারানের রাগ হয়ে গেল। সে বলল, যে খাটনি মানুষ করতে পারে না আমি তা করেছি। আপনি মাত্র 100 গমের যা হিসাব দিয়েছেন তা আমি মেনে নিয়েছি, তবুও আপনি আমার উপর এইভাবে জুলুম করবেন? ঠাকুরমশাই হারানের কথা শুনে রেগে গিয়ে বললেন, জুলুম কিসের? আমি আমার পাওনা চাইছি। যে পাওনাকে জুলুম বলে তাকে ভালো লোক কি করে বলবো? যা যা, টাকা দিয়ে খাতা থেকে নাম কাটিয়ে নে। এইভাবে কয়েক মাস কেটে গেল। হারান রোগা হতে হতে শুকিয়ে গেল, তবু সে কষ্ট করে 7 টাকা জমালো। তার মন অনেকটা হালকা হলো। সে ভাবল, ঠাকুরমশাইকে এখন গমের দাম 7 টাকা দিয়ে আসবে, সুদের বাকি 15 টাকাও তাড়াতাড়ি দিয়ে আসবে। ঠাকুরমশাইকে বললে এখন তার নাম খাতা থেকে কেটে দেবে। টাকা নিয়ে হারান খুশি মনে ঠাকুরমশাইয়ের কাছে গেল। টাকার থলি তার পায়ের কাছে রেখে বলল, এই নিন আপনার টাকা, এবার দয়া করে আপনার খাতা থেকে আমার নাম কেটে দিন। খাতায় লেখা নাম আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠাকুরমশাই এই কথা শুনে অবাক। হারান এত টাকা জোগাড় করলো কোথা থেকে? আর বুঝি হারানকে ফাঁদে ফেলা গেল না? তবু তাকে জিজ্ঞাসা করলো, কারো কাছে থেকে ধার নিয়েছিস? হারান বলল, না না, আপনার আশীর্বাদে আমি যেমন অনেক কাজও পেয়েছি, তেমনি খেটেছিও খুব। কাপা কাপা হাতে ঠাকুরমশাই টাকা গুনে দেখলো মোট 7 টাকা আছে। ধমক দিয়ে বললেন, এত মোটে 7 টাকা, সুদের টাকা কে দেবে? এমনভাবে নাম কাটানোর কথা বলছিস যেন সব টাকা এনেছিস। দেখলেন তো, আমি আপনাকে ঠকাবো না। 2-3 মাসেই আমি বাকি টাকা শোধ করে দেব, শুধু আমার নামটা কেটে দিন। ঠাকুরমশাই বললেন, যখন আমার সব পাওনা মিটিয়ে দিবি তখনই নাম কাটবো, তার আগে নয়। খাতায় নাম থাকলেও টাকা দিস না, আর নাম কেটে দিলে তো টিকিটিও দেখা যাবে না। আমাকে কি এতই বোকা ভেবেছিস? এবার হারানের রাগ হয়ে গেল। সে বলল, যে খাটুনি মানুষ করতে পারে না আমি তাই করেছি। আপনি মাত্র 100 গমের যা হিসাব দিয়েছেন তা আমি মেনে নিয়েছি, তবুও আপনি আমার উপর এইভাবে জুলুম করবেন? ঠাকুরমশাই হারানির কথা শুনে রেগে গিয়ে বললেন, জুলুম কিসের? আমি আমার পাওনা চাইছি। যে পাওনাকে জুলুম বলে তাকে ভালো লোক কি করে বলবো? যা যা, টাকা দিয়ে খাতা থেকে নাম কাটিয়ে নে। তোদের মতো লোকের সাথে আমি বাজে বকতে চাই না। এই বলে ঠাকুরমশাই হারানকে ভাগিয়ে দিলেন। ঠাকুরমশাই উঠে বাড়ির ভেতর যেতে যেতে বললেন, আরে হ্যাঁ, ভালো করে শুনে নে, এখন আরও বেশি সুদ লাগবে। যদি তুই চাস এই টাকা নিয়ে যেতে পারিস, আর ইচ্ছা করলে এখানেও রেখে যেতে পারিস। হারান ভাবল, সে গরিব মানুষ, টাকা দেখে লোভ সামলাতে পারবে না। তার ওপর বউ ছেলেও মাসভর খেতে পায়নি। টাকা তার কাছে রাখলে খরচ হয়ে যাবে,
তাই সে ঠাকুর মশাইকে বলল, টাকাটা আপনার কাছেই রাখুন, আমি সুদের 15 টাকাও কোথাও থেকে চেয়ে নেব। ঠাকুর মশাই টাকার থলি উঠিয়ে খুশি মনে ভেতরে চলে গেলেন। বেচারা হারান মন খারাপ করে বাড়ি এলো। ভাবলো 15 টাকা কারো কাছ থেকে ধার করে ঠাকুর মশাইকে সব ধার শোধ করে দেবে, আরও কিছুদিন কাজ করে সেই ধারও শোধ করে দেবে। হারান সারা গ্রাম ঘুরল, সবার কাছে হাত জোড় করে টাকা চাইল। 15 টাকা দূরে থাক, কেউ তাকে 15 পয়সাও ধার দিল না। আসলে ঠাকুর মশাইয়ের ভয়ে কেউ হারানকে টাকা ধার দিতে চাইল না। সব জায়গা থেকে হারান খালি হাতে ফিরে এলো। বাড়ি এসে ভাবতে লাগলো, এতদিন ধরে তার খাটুনি হলো, আসল কাজ কিছুই হলো না, ঠাকুর মশাইয়ের খাতায় নাম রয়েই গেল। হারান দুঃখে নিজের ঘরে মুখ গুজে পড়ে রইল, কাজেও গেল না। এতদিন সে শুধু ধার শোধের কথাই ভেবেছে। আজ ভাবতে লাগলো, এই ধার শোধ করা তার কপালেই নেই, সে আর কি করবে। হারানের এবার নিজের বউ ছেলের কথা মনে পড়ল। এতদিন তার বউ ছেলে না খেতে পেয়ে শুকিয়ে গেছে, ছেলে বেচারা হাসতেই ভুলে গেছে। তাকে নরকে পাঠানোই ভগবানের উচিত। সে বউ ছেলেকে এত দুঃখ দিয়েছে, নিজে তো পেয়েছেই, এর থেকে নরক ভোগও ভালো। এখন আর সে ধার শোধের কথা চিন্তা করে না, নিজের বউ ছেলেকে নিয়েই সুখেই দিন কাটাতে লাগলো। সে কাজ করে যা টাকা পায় তা দিয়ে বউ ছেলে সবাইকে পেট ভরে খেতে দেয়। ভালো কাজ পেলে সবার জন্য জামা কাপড় নিয়ে আসে, এমনকি বউয়ের জন্য চুড়ি টিকলি আর ছেলের জন্য খেলনা কিনে নিয়ে আসে। এখন সে শুধু তামাকই নয়, মাঝে মাঝে গাঁজা চরুস খাওয়াও শুরু করেছে। পেট ভরে খেতে পেয়ে বউদের শরীর ভালো হয়ে গেছে, ছেলে আবার হাসতে খেলতে লেগেছে। এইভাবে 3 বছর কেটে গেল। ঠাকুর মশাইও তারপর আর টাকার কথা তোলেননি, তিনি শুধু হারানের নামে সুদের বোঝা চাপিয়েই যেতে লাগলেন। এই রকম ভাবে যখন অনেক সুদ জমে গেল, তখন একদিন তিনি হারানকে ডেকে পাঠালেন। হারান এলে ঠাকুর মশাই তাকে বললেন, হারান, তুই তো দেখি টাকা দেওয়ার নামই করছিস না, জানিস তোর নামে কত টাকা জমেছে? হারান কোনো পরোয়া না করে বলল, আমি আর কি করব, আপনি তো সুদ বাড়িয়ে চলেছেন, আপনিই জানবেন। ঠাকুর মশাই খাতা দেখে বললেন, আগের দেওয়া 7 টাকা বাদ দিলে 120 টাকা হয়। হারানো মুখের উপর বলল, তা তো হবেই, প্রথমে সোয়াশের গমের দাম 7 টাকা হয়েছিল, এখন 15 টাকা বেড়ে গিয়ে 120 টাকা তো হবেই। ঠাকুর মশাই বললেন, তাহলে তুই মেনেই নিলি আমার এত টাকা পাওনা হয়েছে? তাহলে এবার ধার মিটিয়ে দে, আমি আর তোকে সময় দেব না। এইবার হারান হাত জোড়ো করলো না, পায়েও পড়ল না, ভয় না পেয়ে বলল, এই জন্মে আমার আর ধার শোধ করা হবে না, আপনি আমার পাওনা আমার পরের জন্মে নিয়ে নেবেন। হারানের রকম সকম দেখে ঠাকুর মশাই খুব রেগে গেলেন, বললেন, আমি সুদ আসল সব তোর এই জন্মেই নিয়ে ছাড়ব। হারান বলল, আমার কাছে আছেই বাকি, যা আপনি নেবেন। একটা সার আছে, সেটা নিতে পারেন, তবে সেটা কোনো কাজের নয়, শুধু ভুসিই খায়, আপনি নিলে আপনার ঘরে খাবে। ঠাকুর মশাই বলল, সার নিয়ে আমি কি করব? হারানের এছাড়া দেওয়ার কিছুই ছিল না। সে বলল, তাহলে আর কি দেব? আমি গরিব মানুষ, একদিন কাজ না করলে খাওয়াই জোটে না, আমি পয়সা কোথায় পাবো যে আপনাকে দেব? ঠাকুর মশাই এবার তার মনের কথা বললেন, পয়সা নেই তো কি হয়েছে, তুই নিজেই তো রয়েছিস, হয় পয়সা দে, না হলে আজ থেকে তুই আমার মজুর হয়ে যা। হারান ঠাকুর মশাইয়ের চালাকি ধরতে পারল না। এই কথা শুনে সে হাসতে হাসতে বলল, আমাকে নিয়ে আপনি কি করবেন? ঠাকুর মশাই বললেন, সুদের বদলে তুই আজ থেকে আমার জমিতে কাজ করবি, অন্য কোনো জায়গায় আর মজুর খাটতে পারবি না। হারান বলল, আপনার জমিতে কাজ করলে আমি খাবো কি? ঠাকুর মশাই বলল, তোকে রোজ আজশের জব দেব, তোর একার পেট এতেই ভরে যাবে। হারান বলল, তাহলে আমার বউ ছেলে খাবে কি? রেগে গিয়ে ঠাকুর মশাই বললেন, কেন, তোর বউ ছেলের কি হাত পা নেই, ওরা নিজেরা মজুর খাটবে?
এবার হারানের মাথায় হাত। এ কি রকম চাল চাললেন ঠাকুরমশাই? এখন সে কি করে? তবু সাহস করে বলল, এ তো সারা জীবন ধরে গোলামি। আমার কি হবে? আমার বউ ছেলেই বা কি হবে? হারান এবার কাঁদতে শুরু করে দিল। তবু ঠাকুর মশাইয়ের একটুও দয়া হলো না। তিনি বললেন, এখন তুই একে গোলামি বল আর মজুর খাটাই বল, আমি আমার পাওনা না নিয়ে তোকে ছাড়ছি না। হারান ঠাকুর মশাইয়ের পায়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, একটু দয়া করুন, আমার উপর এরকম অবিচার করবেন না। ঠাকুর মশাই বললেন, সে কি রে, তোর কাছে তো নিজের টাকা চেয়েছি, তোর ওপর অবিচার করলাম কোথায়? তুই চাইলে গ্রামের বড়দের ডেকে আন, পঞ্চায়েতে বসাতে পারিস। কেউ যদি বলে এটা আমার অপরাধ, তাহলে তারা সে সাজা দেবে, আমি মেনে নেব। হারান বুঝল এর থেকে ছাড়া পাওয়া আর কোনো উপায় নেই। সে ভাবল, করেই জানি গ্রামের লোকই হোক আর পঞ্চায়েত, সবাই ঠাকুর মশাইয়ের হয়েই কথা বলবে, তার মতো গরিবের কথা কেউ শুনবে না। হারানের ষাঁড় তার ঘরেই রইল, আর হারান নিজে বোকা ষাঁড়ের মতো ঠাকুর মশাইয়ের পিছনে পিছনে চলল। তার বউ ছেলে কাঁদতে কাঁদতে তার পিছনে ছুটতে লাগলো। তবু কারো মনে একটু দয়া হলো না, কেউ হারানের হয়ে একটা কথাও বলল না। বেচারা হারান মাত্র সোয়াশের গমের জন্য বাকি জীবন ঠাকুর মশাইয়ের গোলাম হয়ে গেল। ভোর হবার সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই হারানকে জমিতে কাজ করতে ডাক দিতেন। শীত, গ্রীষ্ম, রোদ, বৃষ্টি, কোনো সময়ই বেচারা হারানের একটু ছুটি ছিল না। সব সময় ক্ষেতের কাজেই লেগে থাকতে হতো। হাল থেকে ছাড়া পেয়ে বলদগুলো সারা রাত জাবর কেটে আরাম করত, আর হারান দুদণ্ড বসে একটু জিরিয়ে নেবারও সময় পেত না। হারান যখন জমিতে কাজ করত, তখন দেখত তার ছেলে নিজের থেকে বেশি ভারী বোঝা নিয়ে চলেছে। তার মনে হতো ছুটে গিয়ে ছেলের বোঝা নিজের হাতে তুলে নেয়, কিন্তু তার হাত দুটো ঠাকুর মশাইয়ের গোলাম। কি করে সে অন্যের কাজ করে দেবে? এমনকি ছেলের কাজও সে করতে পারে না। এইভাবে রাত দিন ধুকে ধুকে ঠাকুর মশাইয়ের কাজ করতে করতে হারানের 20 বছর কেটে গেল। জোয়ান হারান বুড়ো হয়ে গেল, তার ছেলে বড় হয়ে গেল। ছেলের হাতের সুখ পাওয়া হারানের কপালে নেই। বুড়ো বয়সে হারান ঠাকুর মশাইয়ের কাছে রাত দিন কাজ করতে লাগলো। শেষে একদিন হাল চালাতে চালাতে হারান খেতেই মুখ থুবড়ে পড়ে গেল। সেই যে পড়ল, আর কখনোই উঠল না। খবর পেয়ে তার বউ ছেলে ছুটে এলো। বউ বুক চাপড়ে কাঁদতে লাগলো। ছেলে বাবার রোগা শুকিয়ে যাওয়া শরীরটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঠাকুর মশাই এসে খুব আফসোস করতে লাগলেন। বললেন, আহা, হারান বড় ভালো লোক ছিল, তাই তো কোনো রোগ ভোগই করল না, এমনকি কোনো দুঃখ কষ্টও পেল না। কাজ করতে করতে চলে গেল, মাটির দেহ মাটিতেই মিশে গেল। এত ভগবানই তাকে নিজের কাছে টেনে নিয়েছেন, এর জন্য দুঃখ কিসের? এবার ঠাকুর মশাই এসে সোজা হারানের ছেলের হাত ধরে উঠিয়ে তাকে বললেন, আর কি হবে বল, এখন বাবার ধার তোকেই শোধ করতে হবে, এটাই নিয়ম। লোকে ছেলে চায় এই কারণেই। এরপর সে হারানের ছেলেকে টানতে টানতে খেতে নিয়ে গিয়ে হাতে হাল ধরিয়ে দিল। বেচারা তখনও কেঁদে চলেছে। হারানের গল্প এখানেই শেষ। তবে সোয়াশের গমের গল্প শেষ হয়নি। হারানের জায়গায় এবার তার ছেলে কানাইয়ের গল্প শুরু হলো। হারান আর কানাইয়ের গল্প একই। এবার ঠাকুর মশাইয়ের খাতায় হারানের বদলে তার ছেলের নাম লেখা হবে। সোয়াশের গমের জন্য এখন ঠাকুরের জমিতে কানাই সারা জীবন হাল ধরে কাটিয়ে দেবে। তারপর সে মরে গেলে তার ছেলে এসে হাল ধরবে, কারণ তখনও ঠাকুরের মতো লোকেদের পাওনা শোধ হবে না। যতদিন ঠাকুর মশাইয়ের মতো পাজি বদমাস লোকেরা থাকবে আর হারানের মতো গরিব দুঃখী চাষিরা থাকবে, ততদিন এই সোয়াশের গমের গল্প চলবে। শুধু হারানের বংশের সাথেই সাথেই যে এই গল্প শেষ হবে তা নয়, এ গল্প চলবে যুগ যুগান্ত ধরে। সমাপ্ত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম।